রেজওয়ানা হাসান তো ব্যক্তিগতভাবে একটা করাপ্টেড লোক। ওনার হাজবেন্ডের ব্যাপারে যে ধরনের অভিযোগ আসছে, আবু বকর সিদ্দিক যিনি হচ্ছেন, উনি হয়তো বিএনপির কোনো মন্ত্রণালয় চায় বা বিএনপিতে কিভাবে ঢোকা যায় এই ধরনের একটা চালাকিটা করতেছেন যে আমি বিএনপির জন্য এত কিছু করলাম, জাতি জানলো না, আমি এখন বলবো। কারণ আমার মতোই তো আরেকজন রেজওয়ানা যে কথা বলেছেন তিনি অকপটে স্বীকার করেছেন যে আমরা একটি ইসলামী দলকে ক্ষমতায় আসতে দিইনি, তাদেরকে মেন স্ট্রিম হইতে দিইনি, যদিও তারা বিরোধী দল হইতে দিইনি। বিএনপির সাথে লন্ডন মিটিং এর পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের তারপর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কার্যত আর নিরপেক্ষ সরকার ছিলেন না। বিএনপির পক্ষ নেওয়ার কারণে আর বাকি উপদেষ্টারা এখন জানান দিচ্ছেন কি আমি তো বিএনপির পক্ষ নিলাম, ভোট কারচুপি করলাম, ইলেকশন করলাম, তা আমার তো কিছু দিচ্ছে না। এনসিপি মূলত ওসমান হাদির বিচারের জন্য গিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য গিয়েছে, এনসিপি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং জন্য গিয়েছে বা কোনো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করেছে? একটু যে জয়নাল আবেদিন শিশিরের কাছে যেতে, জয়নাল আবেদিন শিশির নিশ্চয়ই আমি যে অভিযোগের কথা বলেছি, আপনি সেই অভিযোগ নিশ্চয়ই আপনিও শুনেছেন বা দেখেছেন, পোর্টালগুলোতে এসছে। যদি রুদ্র মিজানের ভাইয়ের কথা যদি বলি, যে হেরে যাওয়ার ভয়ে বা হেরে যাওয়ার বেদনা গোছাতে জামায়াত নায়েব আমির এমন বক্তব্য দিচ্ছেন, কি বলবেন? ধন্যবাদ জয়নুল ভাই আপনাকে এবং চ্যানেল এর দর্শক শ্রোতাদেরকে এবং আমার সহ আলোচক মিজান ভাইকে। দেখেন, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে বিষয়টি আমরা কথা বলছি, এটি কিন্তু আসলে আমরা বারবার বলে এসেছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ভোট গ্রহণ সুস্থ হয়েছে, কিন্তু ভোট গণনা এবং ভোট ঘোষণা এই দুটা সুস্থ হয় না, এখানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। কারা করলো সারা এটা কারা করছে? এটা ডিপ স্টেট এস্টাবলিশমেন্ট এবং উপদেষ্টা পরিষদ, বিএনপি সবাই মিলে এটা করেছে এবং তারা সবাই এর সাথে জড়িত। এখন আমরা এতদিন বলে আসছি, এটা অনেকেই মনে করছে শুধু কথার কথা, কিন্তু যদি দেখেন গতকালকে সাবেক উপদেষ্টা রেজওয়ানা যে কথা বলেছেন, তিনি অকপটে স্বীকার করেছেন যে আমরা একটি ইসলামী দলকে ক্ষমতায় আসতে দিইনি, তাদেরকে মেন স্ট্রিম হইতে দিইনি, যদিও তারা বিরোধী দল হইতে দিইনি। তার মানে কি? তিনি এখানে পক্ষপাত করেছেন। ওনার ইচ্ছা ছিল, জনগণ যদিও এই পক্ষকে ভোট দেয়, তারপরে ওনারা হতে দেন নাই। এখন আমরা তো বলেছি যে এখানে আসলে উপদেষ্টারা পক্ষপাতিত্ব করেছেন। আমি যদি একটু প্রশ্ন এভাবে করি, উনি হয়তো যদি বলেও থাকেন, তো ওনার একার পক্ষে কি আসলে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা সম্ভব কিনা? আমি আপনাকে বলি, শোনেন, আমরা বারবার বলে এসেছি যে বিএনপির সাথে লন্ডন মিটিং এর পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের তারপর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কার্যত আর নিরপেক্ষ সরকার ছিলেন না। এটা মূলত ছিলেন একটা 111-এর মতো করে একটা সরকার। এটা বিএনপি নিয়ন্ত্রিত হয়ে গিয়েছে। আপনার স্মরণ থাকার কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যাওয়ার আগে বিএনপি কিন্তু যমুনা অনেকবার ঘেরাও করেছে, বেশ কয়েকদিন। এখন দেখবেন বিএনপির অনেক যুবদল নেতারা পর্যন্ত যমুনারে যমুনা, আমরা ছেড়ে যাবো না স্লোগান দিল না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করছে লন্ডন যেতে। লন্ডন যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে তারা আর কোনো অভিযোগ দিচ্ছে না এবং ইলেকশন হয়ে গেল। জনপতি শেষে আমি আপনাকে বলি একটু, যমুনা ঘেরাওর যে কর্মসূচি, এগুলো তো এনসিপির কাছ থেকে শিখেছে নাকি? না, আপনার কোনো এনসিপি মূলত ওসমান হাদির বিচারের জন্য গিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য গিয়েছে, এনসিপি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং জন্য গিয়েছে বা কোনো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করেছে? এনসিপি বিচার চেয়েছে, আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছে, আওয়ামী লীগের খুনিদের গ্রেপ্তার চেয়েছে। দেখেন, আমরা যেটা বলে আসছি যে এই যে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা বা এই যে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটা একদম লন্ডন মিটিং থেকে শুরু করে। কিভাবে আমি আপনাকে বলি, রেজওয়ানা হাসান তো ব্যক্তিগতভাবে একটা করাপ্টেড লোক। ওনার হাজবেন্ডের ব্যাপারে যে ধরনের অভিযোগ আসছে, আবু বকর সিদ্দিক যিনি হচ্ছেন সাবেক যে শেখ হাসিনার যে সবচেয়ে বড় কেশিয়ার ছিলেন, নজরুল হামিদ বিপু, ওই বিপু বাংলাদেশের জ্বালানি এবং বিদ্যুৎ খাতের সকল টাকা পয়সা লুটপাট করতেন এবং তার কেশিয়ার ছিলেন এই যে রেজওয়ানার হাজবেন্ড। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে ওনার হাজবেন্ডের ব্যাপারেও অনেক করাপশন অভিযোগ আসছে এবং ওনার যে কথা ব্যক্তিগত যে অভিমত, আমার মনে হচ্ছে উনি তো বিএনপিতে কোনো টেকনোক্রেট মন্ত্রী হওয়ার জন্য উনি ওনার এই যে পক্ষপাতমূলক আচরণ করেছেন, বিএনপির জন্য কাজ করেছেন, এটা একটা জানান দিলেন। উনি উনি হয়তো বিএনপির কোনো মন্ত্রণালয় চায় বা বিএনপিতে কিভাবে ঢোকা যায় এই ধরনের একটা চালাকিটা করতেছেন যে আমি বিএনপির জন্য এত কিছু করলাম, জাতি জানলো না, আমি এখন বলবো। কারণ আমার মতোই তো আরেকজন খলিলুর রহমান সাহেব, উনি পররাষ্ট্রমন্ত্রী হয়ে গিয়েছে। আপনার আরেকটা আমি আপনাকে জেনে গুরুত্বপূর্ণ জিনিস বলি, দেখেন, আপনারা বলেন এটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে,
খলিলুর রহমান সাহেব মানে আপনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন না? উনি তো নিরাপত্তা মানে প্রতিরক্ষা নিরাপত্তা এগুলো দেখতেন। দেখেন ওনার অধীনে ছিল কি, 3 বাহিনী ছিল, ডিজিএফআই, এনএসআই, র্যাব, পুলিশ, বিজিবি, সব কিছুর অভিভাবক কিন্তু উনি ছিলেন। এরকম একজন লোক যদি বিএনপি সরকারে যায়, তাহলে এই সরকারে যাওয়ার ওনার পরিকল্পনা অনেক আগের। আর আপনি খেয়াল করবেন লন্ডন মিটিংটা মূলত কিন্তু খলিলুর রহমান সাহেবের উদ্যোগে হয়েছে। এবং লন্ডন যে মিটিং দেখবেন সবকিছুতে মানে নির্বাচনের ডেট ঘোষণা করা, বাংলাদেশে তো মানে নির্বাচনের ডেট ঘোষণা করছে লন্ডন থেকে, একটা অভূতপূর্ব ঘটনা। আগারকার নির্বাচন অফিস থেকেও করে নাই, আর মানে যমুনা থেকেও করে নাই, লন্ডন মিটিং করলো। এখানে খলিলুর রহমান সাহেব কিন্তু লন্ডন মিটিং এর পুরো কাজটা উনি করেছেন। উনি যে বিএনপি সরকারে আসবেন এটা তো একদম লন্ডন মিটিং থেকে সিদ্ধান্ত। তো ওনার চাহনিতে, ওনার কার্যকলাপে তো মানে বাহিনীগুলো বুঝে যাচ্ছে আসলে উনি কি চাচ্ছেন। ওনার একটা চাহনিতে তো বিএনপি 100 আসনে ইঞ্জিনিয়ারিং করতে পারে। বাহিনীগুলো তো উনি দেখবে যে আমার বস কোন দিকে তাকায় আছে, বসের বাইরে তার বাহিনী কোনো কাজ করবে না, করবে? তো এখন এই যে খলিলুর রহমান সাহেবের মানে এই সরকারে ঢোকা, লন্ডন মিটিংয়ে উনি অ্যারেঞ্জমেন্ট করে দেয়া, এবং তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে একটা ওনার লন্ডন মিটিংয়ে যেটা বলা হয়, আমরা তো বলি লন্ডন ষড়যন্ত্র, এরপর থেকে যে সরকার বিএনপির পকেটে ঢুকে যাওয়া, ইসি বিএনপির দিকে হেলে যাওয়া, আমরা তো এগুলো অভিযোগ করে আসছি। কিন্তু এখন প্রমাণ হলো কি, একজন উপদেষ্টা বিএনপিতে একটা মন্ত্রী তো ভাগাই নিছেন বিএনপির পক্ষ নেওয়ার কারণে, আর বাকি উপদেষ্টারা এখন জানান দিচ্ছেন কি আমি তো বিএনপির পক্ষ নিলাম, ভোট কারচুপি করলাম, ইলেকশনই করলাম, তা আমার তো কিছু দিচ্ছে না। এই সমস্ত দেখবেন আরো 2-1 জন হয়তো মুখ খুলবে, তা আমরাও বিএনপির জন্য কাজ করছি, এই রেজওয়ানা দ্বীপ মানে বললো। তা আমরা যেটা বলি, তারা যে জনগণের সাথে যে প্রতারণা করছে, জনগণের ভোটাধিকার যদি তারা এই হরণ করেছে, তার জন্য তাদের শাস্তি হওয়া উচিত। নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরে অবিলম্বে তাকে পালাতে দেওয়া যাবে না, তাকে গ্রেপ্তার করতে হবে এবং তার এই জুলাই হত্যাকাণ্ডের জন্য তার যথাযথ বিচার করতে হবে। নানা কারণে, আইনি জটিলতার কারণে দেশে আসতে পারতেছিলেন না, তখন হয়তো এটা সুযোগ হয়েছিল। আমি মনে করি সরকারের সেটা দায়িত্ব ছিল তার সাথে একটা মিটিং করা। বাহিনীর দুষ্কৃতিকারী সদস্যরা হেলিকপ্টার দিয়ে আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে, ওই সমস্ত দুষ্কৃতিকারী সদস্যরা তো রাষ্ট্রপতির অধীনেই ছিল। আমার বিশ্বাস এই সরকার যখন দায়িত্ব নিয়েছে, এই সরকার তাদের দলের কোনো অপরাধীকে ছাড় দেবে না। আর এই নির্দেশদাতা ছিলেন এই আইন শৃঙ্খলা বাহিনী, যারা দুষ্কৃতিকারী সরাসরি গুলি করেছে, গণহত্যা করেছে, তার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। উনি ছিলেন শেখ হাসিনার সহযোগী। আপনার কি মনে হয় যে আমি যদি এইটা ঘটনার কথা বলি, রাজধানীর গুলশানে পুলিশি অভিযান চলাকালে ফোনে হুমকি পাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার রওনক আলমকে বদলি করা হয়েছে। উনি যখন অভিযানে যায় তখন একটা ফোন আসে বিদেশ থেকে, তাকে বলা হয় যে আপনি কার সঙ্গে কথা বলেন, আপনি চেনেন নাকি। তার পরিচয় টরিচয় নেওয়া হলো, শেষ পর্যন্ত তাকে বদলি করা হলো। যে বিদেশ থেকে যে ফোন করলেন তিনি বা কে, বা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো তদারকি পেয়েছে বা কোনো জবাব পেয়েছেন কিনা, কারা ফোন করলো, কে ফোন করলো, বা এই পরিস্থিতিটা আমাদেরকে সামনের দিকে আমাদের যে প্রশাসন, সে প্রশাসনকে কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা তৈরি হবে কিনা? এই বিষয়টা আমি যতটুকু জানি, এই বিষয়টি ইতিমধ্যে তদন্ত করা হচ্ছে যে কে ফোন দিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ডিসি সাহেবের বদলির সাথে এই ফোনের কোনো সম্পৃক্ততা নেই। যে এই ফোনের কারণে কাকতালীয় ঘটে গেছে, হ্যাঁ। কারণ এই শুধু উনি তো না, দেশের আরও বেশ অনেক এসপি বদলি হয়েছেন, পুলিশ সুপার বদলি হয়েছেন, তিনিও একজন পুলিশ সুপার। না পর্দার আড়ালে কোনো শক্তি আছে কিনা? না, এটা জাস্ট আমি যেটা মনে করি এটা কাকতালীয় একটা ঘটনা, যে একজন ফোন দিল, এরকম হুমকি তুমকি প্রায়ই ঘটে থাকে, হ্যাঁ, প্রায়ই এরকম পুলিশরা। গুলশানের মতো আমরা দেখেছি, শুধু এই সরকার তো মাত্র জন্ম হলো কয়েকদিন হয়, তো আমরা দেখেছি দীর্ঘদিন থেকেই এরকম যারা রাজনীতি করেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা এরকম প্রশাসন এর বিভিন্ন ব্যক্তিদেরকে, প্রভাবশালী যারা থাকেন, তারা হুমকি ধমকি দিয়ে থাকেন। তো বিষয়টা আমার মনে হচ্ছে সেম এরকম কিছু একটা। কারণ এখন পর্যন্ত ওই লোকের পরিচয় জানা যায় নাই কে ফোন দিয়েছিলেন, আর এটা জাস্ট কাকতালীয়, এর সাথে ওই বদলির কোনো সম্পৃক্ততা নেই। আরেকটা বিষয় যে শিশির ভাই বলছিলেন যে লন্ডনের মিটিংয়ের বিষয়টা, আসলে লন্ডনে মিটিং করা হয়েছে তৎকালীন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে। চেয়ারম্যান যেহেতু নানা কারণে, আইনি জটিলতার কারণে দেশে আসতে পারতেছিলেন না, তখন হয়তো এটা সুযোগ হয়েছিল। আমি মনে করি সরকারের সেটা দায়িত্ব ছিল তার সাথে একটা মিটিং করা। এটা নিয়ে নেগেটিভ বা নেতিবাচক কিছু বলার সুযোগ নেই। তারপর আপনারা সেটা বলছেন,
আপনি দেখেন যে তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, দেশে যখন বিএনপির সরকার গঠন হলো, তখন আমরা কিন্তু এই কদিনে মানুষের মধ্যে একটা স্বস্তি দেখলাম। মানুষের মধ্যে যে একটা বিষয় শুধু খেয়াল করেন যে প্রধানমন্ত্রী যাচ্ছেন, রাস্তায় কোনো জ্যাম হচ্ছে না, যানজট হচ্ছে না। প্রধানমন্ত্রী যাচ্ছেন, তার প্রটোকলে 14টা গাড়ি থাকার কথা, তিনি মাত্র 4টা গাড়ি নিয়ে যাচ্ছেন। আজকে আবার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য হ্যাঁ, ইয়ে তিনি করছে। সচিবালয়ে অফিস করতেছেন। তিনি চাচ্ছেন না যে মানুষ, জনগণ, সাধারণ মানুষ যেন কোনো কষ্ট না পায়, রাস্তা যেন ব্লক না হয়ে যায়, যানজট যেন তৈরি না হয়। এটা তো বিশাল বড় বিষয়। বাংলাদেশ তো এর আগে এরকম দৃশ্য দেখেনি। এর আগে আমরা দেখেছি কি, একজন মন্ত্রী গেলেও রাস্তা বন্ধ হয়ে যেত, আমাদেরকে আধা ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো। অবশ্যই এটা ইতিবাচক। সেই অবস্থা থেকে তো আমাদেরকে এটা পজিটিভ দিকে নিয়ে যাচ্ছেন বাংলাদেশটাকে। আমরা তো এরকম একজন প্রধানমন্ত্রী চেয়েছিলাম, মানুষ এরকম একজন প্রধানমন্ত্রী চেয়েছিল। জি, রুদ্র মিজান, তা এর সাথে আমি আপনাকে প্যারালাল প্রশ্নটা যদি এভাবে করি, এইটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো, যেটা আজকে তিনি বলেছেন যে বিদ্যুৎ সাশ্রয় কমানোর জন্য লাইট, এসিও কমানোর একটা নির্দেশনা তিনি দিয়েছেন। পাশাপাশি নির্বাচনের পর ধর্ষণের ঘটনা, একজন ব্যবসায়ী চাঁদা না দেওয়ার কারণে একেবারে AK-47 দিয়ে গুলি করা, এদের এখনো ধরাছোঁয়ার বাইরে, পুলিশের ধরাছোঁয়ার বাইরে। একজন লোক, বিএনপির একজন লোক ফোনে বেডরুমে গিয়ে গুলি করার কথা বলছেন বউ বাচ্চাদের। এই ঘটনাগুলো আপনারা কি, আপনাদের নখদর্পণে আছে কিনা? দেখেন, বাংলাদেশে নির্বাচন পরবর্তী সময়ে এরকম অনেক ঘটনা ঘটে থাকে। এই নির্বাচনের পরেও এরকম হুমকি দুমকি নানা ধরনের ঘটনা, অনভিপ্রেত ঘটনা ঘটেছে। কিন্তু সেটা অতীতে যেরকম অনভিপ্রেত ঘটনাগুলো ঘটতে আর ধারে কাছেও না, এর চেয়ে অনেক কম। এটা একটা পজিটিভ দিক। আর কিন্তু ঘটতেছে, এটা নেগেটিভ। কেন ঘটবে? আমরা একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ চাই নির্বাচন পরবর্তী সময়ে। তবে আমার বিশ্বাস, এই সরকার যখন দায়িত্ব নিয়েছে, এই সরকার তাদের দলের কোনো অপরাধীকে ছাড় দেবে না। আপনি দেখেন, আমার এলাকা সুনামগঞ্জে, সেখানে আমরা দেখেছি নির্বাচন পরবর্তী সময়ে আমাদেরকে জামাত ইসলাম অভিযোগ করেছে যে তাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, এই হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে খোঁজখবর নিয়েছি, প্রশাসন খোঁজখবর নিয়েছে। দেখা গেছে কি, যে ওইখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতাই নেই, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষ হয়েছে। তো ওরা মানে এক পক্ষ সুবিধা নেওয়ার জন্য বলতেছে জামাত আমাদের হামলা করছে, আরেক পক্ষ বলতেছে যে বিএনপি হামলা করছে। পুরো ঘটনাটাই মানে রাজনৈতিক নেতৃবৃন্দকে জড়িত করার জন্য, তারা একটা মানে একটা নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, ফায়দা নেওয়ার জন্য রাজনৈতিক রং দিয়ে। মানে আপনি কি মনে হয় যে সাংবাদিক, আমি মনে করি বেশিরভাগ ঘটনা এরকমই ঘটে। কোনো কোনো ক্ষেত্রে সরাসরি হয়তো রাজনৈতিক সহিংসতা যে ঘটে না তা না, কোনো কোনো ক্ষেত্রে ঘটে। আর বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক রং দেওয়া হয়। আপনাকে দেখে, এইসব ঘটনাগুলো দেখে মনে হয় কিনা অতীতের কোনো ঘটনার মধ্যে কিন্তু ঘটনা যাই হোক, হামলা সংঘর্ষ, এটার সুষ্ঠু বিচার হতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে এগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। চাঁদাবাজি তো কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। আমার বিশ্বাস এই সরকার সেটা। ধন্যবাদ। আমি একটু জয়নাল শিশির কাছে চাই। জয়নাল শিশির, 12 মার্চ যেহেতু সংসদ অধিবেশন বসছে, সেখানে উদ্বোধনী ভাষণ অবশ্যই রাষ্ট্রপতি দেবেন। রাষ্ট্রপতির সাথে তারেক রহমানের এখন যেভাবে কাজ করছেন, তারেক রহমানের পাশে থেকে ফুল দেওয়া থেকে শুরু করে, এনসিপির কেমন লাগছে? এনসিপির প্রতিক্রিয়া কি? দেখেন, আমরা শুরু থেকেই বলেছি যে এই রাষ্ট্রপতি, সে হচ্ছে জুলাইয়ের দোসর, যখন বাহিনীর দুষ্কৃতিকারী সদস্যরা হেলিকপ্টার দিয়ে আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে, ওই সমস্ত দুষ্কৃতিকারী সদস্যরা তো রাষ্ট্রপতির অধীনেই ছিল। তিনি তো তার অভিভাবক ছিলেন। তিনি কিন্তু ওই দুষ্কৃতিকারী মানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে উনি নিবৃত্ত করেন নাই, এবং বরং উনি এই চুপ থেকে উস্কানি দিয়েছেন এবং শেখ হাসিনাকে উনি অখণ্ড সমর্থন দিয়ে গেছেন। আর এই নির্দেশদাতা ছিলেন এই আইন শৃঙ্খলা বাহিনী, যারা দুষ্কৃতিকারী সরাসরি গুলি করেছে, গণহত্যা করেছে, তার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। উনি ছিলেন শেখ হাসিনার সহযোগী। তো আমরা মনে করি তার হাত রক্তাক্ত। তাকে নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরে অবিলম্বে তাকে পালাতে দেওয়া যাবে না, তাকে গ্রেপ্তার করতে হবে এবং তার এই জুলাই হত্যাকাণ্ডের জন্য তার যথাযথ বিচার করতে হবে। সে এবং যে অপরাধ করেছে এবং এই অপরাধের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। আমরা তো বলেছি তাকে ইমপিচমেন্ট করা হোক, ইমপিচমেন্ট করে নতুন রাষ্ট্রপতি দেওয়া হোক। তারপরেও যদি বিএনপি তার প্রতি এই ধরনের অনুকম্পা করে, আমরা মনে করি এটা শহীদের রক্তের সাথে মানে অবমাননা হয় এবং শহীদের রক্তকে অমর্যাদা করা হয়।